ধীরে ধীরে তিথি আর অনিন্দর বিয়ের দিন কাছে চলে এলো। দুই বাড়ির সবাই খুব ব্যস্ত, কিন্তু তিথির মন খুব খারাপ। মাত্র দুদিন আগেই সে জানতে পেরেছে বিয়ের পর অনিন্দর সঙ্গে অন্য বাড়িতে থাকতে হবে তাকে। রমলা আন্টির কথা ভেবে যেটুকু সাহস সঞ্চয় করতে পেরেছিল, একা থাকতে হবে শুনে তার দ্বিগুণ ভয় চেপে ধরেছে তাকে। অনিন্দর মতো একটা লোকের সঙ্গে একা থাকতে হবে তাকে, কথাটা ভাবলেই হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। এর আগে দুটো বন্ধুর বিয়েতে সে দেখেছে সবাই কত খুশি ছিল। শাড়ি, গয়না, অন্যান্য জিনিসপত্র প্রাণ খুলে শপিং করেছে, পার্লারে গিয়েছে, এর ওর বাড়ির নেমন্তন্ন খেয়ে বেরিয়েছে। কিন্তু তিথির যেন কোনো কিছুই ভালো লাগছে না। সব মেয়েরই নিজের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে, কেমন সাজবে, কি পরবে। তিথিরও ছিল। সব কিছু নষ্ট হয়ে গেল একটা স্বার্থপর খামখেয়ালি লোকের জন্য। মনে মনে কেমন জেদ চেপে যায় তিথির। এই সব কিছুর প্রতিশোধ নেবে সে। অনিন্দকে সে কিছুতেই ছাড়বে না। তার জীবনের সমস্ত শখ আহ্লাদ নষ্ট করে দিয়েছে লোকটা। তার অতি শখের ফার্স্ট লাভ, ফার্স্ট কিস, এমনকি নিজের বিয়ের উত্তেজনাটুকু পর্যন্ত তার থেকে কেড়ে নিয়েছে লোকটা। এত সহজে তাকে সে জিততে দেবে না। কী রে দাদা ভাই, অন্য সময় তো তোর আমাদের সঙ্গে বসে দুটো কথা বলার সময় থাকে না, এখন তো দেখছি আমাদের পেছন পেছন ঘুরঘুর করছিস। মাস্তুতো বোন পূজা বলল অনিন্দকে। বিয়ের পর অনিন্দর বাড়িতে এসে তিথি খেয়াল করছে অনিন্দ যেন সব সময় তার দিকে নজর রাখছে। তিথি যখন অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলছে, সেও ধারে কাছে থাকছে। মাস্তুতো মামাতো ভাই বোনেরা যখন তিথির সঙ্গে আড্ডা দিচ্ছে, তখনও নানা অজুহাতে বারবার সেখানে এসে উঁকি দিচ্ছে সে। তিথি বুঝতে পারছে অনিন্দ তাকে একা ছাড়তে ভয় পাচ্ছে। যদি সে কাউকে কিছু বলে দেয়, বুঝে শুনে কথা বলবে, সবাই যেন বোঝে যে আমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতোই। কোনো গড়বড় করার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বিয়ের আগের দিন ফোন করে তিথিকে সাবধান করে দিয়েছে অনিন্দ। তবু তিথির হাবভাব দেখে তাকে ঠিক ভরসা করতে পারছে না সে। কোনো রকমে 3টে দিন কাটিয়ে দিতে পারলেই তো তারপর অন্য বাড়িতে চলে যাবে তারা। তখন সে যেমন খুশি পরিচালনা করতে পারবে তিথিকে, মনে মনে ভাবে অনিন্দ। অনেক ধুমধাম করে রিসেপশন পর্ব মিটে গেল। ফুলসজ্জার রাতে অনিন্দ ঘরে ঢুকতেই তিথি বলল, আমার আপনাকে কিছু বলার আছে। বলে ফেলো। আপনার প্রতিশোধ নেওয়া কমপ্লিট। বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন আপনি, সেটা হয়ে গেছে। এবার আমি আমার কথা বলি। আমি অন্য একজনকে ভালোবাসি, সারা জীবন তাকেই ভালোবাসব। আপনাকে আমি হাজব্যান্ড হিসেবে মন থেকে কখনো গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, আপনার অনেক ক্ষমতা, আপনি চাইলে হয়তো জোর করে আমার শরীরের অধিকার নিতে পারবেন, কিন্তু তাতে আপনার প্রতি আমার ঘৃণাটাই শুধু বাড়বে। অনিন্দর চোখে চোখ রেখে দৃঢ় স্বরে বলল তিথি। তার কথা শুনে খানিকটা থতমত খেয়ে গেল অনিন্দ। তিথি অন্য একজনকে ভালোবাসে, এই খবরটা তো তার জানা ছিল না। তিথির সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে তারপর কাজে নেমেছে সে, কিন্তু কোনো সোর্স থেকেই এই খবরটা তার কাছে আসেনি। ক্ষণিকের জন্য একটু দমে গেল সে। তারপর জিজ্ঞেস করল, তোমার বয়ফ্রেন্ড আছে, এটা তো তুমি আমাকে জানাওনি।
আপনি জানতে চেয়েছেন? একবারও জানতে চেয়েছেন এই বিয়েতে আমার মত আছে কি না? আপনার কাছে আপনার নিজের মর্জিটাই সব। প্রতিশোধ নিতে চেয়েছিলেন, প্রতিশোধ নিয়েছেন। তিথির কথা শুনে ভেতরে ভেতরে একটা জ্বালা অনুভব করলো অনিন্দ। এক হ্যাঁচকায় তিথিকে কাছে টেনে এনে তার চোখে চোখ রেখে হিসিসে গলায় সে বলল, আমি ওসব কিছু শুনতে চাই না, তুমি শুধু আমার। আর কি বললে তুমি? প্রতিশোধ কমপ্লিট? প্রতিশোধ নেওয়ার এখনো কিছু শুরুই হয়নি তিথি। এবার দেখবে তুমি প্রতিশোধ নেওয়া কাকে বলে। ছাড়ুন আমাকে। তেজ দেখিয়ে বললেও তিথি বুঝতে পারে অনিন্দর স্পর্শে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। অনিন্দ তাকে নিজের বুকের সঙ্গে জাপটে ধরে আছে। আজ পর্যন্ত কোনো পুরুষের এত কাছে আসেনি সে। মুখে যাই বলুক না কেন, অনিন্দ যে সামান্য হলেও বিচলিত হয়েছে তা তার চোখ দেখে বুঝতে পারল তিথি। মনে মনে সে বেশ খুশি হলো। হঠাৎ মুখ নামিয়ে তার ঠোঁটের দখল নিল অনিন্দ। মুখের ভেতর অনিন্দর জিভের উষ্ণতা টের পেল তিথি। এক ঝটকায় নিজেকে সরিয়ে নিতে চাইল সে, কিন্তু পারল না। তার ধাক্কাতে অনিন্দর ওপর কোনো প্রভাব পড়ল না। সে নিজেও বুঝতে পারল না কখন তার হাত দুটো উঠে গেল অনিন্দর পিঠ বেষ্টন করে। কয়েক সেকেন্ড পরেই দম বন্ধ হয়ে আসতে লাগলো তিথির। শরীরের সমস্ত শক্তি দিয়ে অনিন্দকে ঠেলে সরিয়ে দিল সে। কিছু না বলে ব্যালকনিতে চলে গেল অনিন্দ। কিছুক্ষণ থম মেরে বিছানায় বসে থাকলো তিথি। নিজের ওপর রাগ হতে লাগলো তার। কেন সে অ্যালাউ করলো অনিন্দকে? কেন কিছু সময়ের জন্য হলেও আবেগে ভেসে গেল সে? কিন্তু সঙ্গে সঙ্গে এটাও সে বুঝতে পারল, যা হলো সেটা তার খুব একটা খারাপ লাগেনি। মিনিট পাঁচেক পর বাথরুম থেকে জামাকাপড় চেঞ্জ করে বেরিয়ে তিথি দেখল অনিন্দ তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ল সে। একদিন পর সবাইকে বিদায় জানিয়ে তিথি আর অনিন্দ তাদের নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সারা রাস্তা নিজের মনকে বুঝিয়ে এসেছে তিথি। ভয় পেলে চলবে না। অনিন্দর মনের ভেতর কি চলছে সে কিছু বুঝতে পারছে না। আগের দিন তিথির সঙ্গে প্রায় কোনো কথা বলেনি সে। তিথি বুঝতে পারছে তার বয়ফ্রেন্ড আছে এটা শুনে কিছুটা হলেও ঘাবড়ে গেছে অনিন্দ। এলোমেলো চিন্তা করতে করতে তিথির হঠাৎ খেয়াল হলো তাদের গাড়িটা একটা বেশ বড় বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তিথি কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে নেমে চলে গেল অনিন্দ। নেমে আসুন ম্যাডাম। দরজা খুলে ড্রাইভার তিথিকে নেমে আসতে বলল। নেমে এলো তিথি। সামনে তাকিয়ে দেখল বাড়িটা সত্যিই খুব সুন্দর। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে ঢুকলো সে। বাড়ির ভেতরটা এত সুন্দর, ঘুরে ফিরে দেখতে লাগলো তিথি। অনিন্দকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য লোক, তিথি যে এ বাড়িতে নতুন সেটা ভুলে গেছে নাকি? আপনার জিনিসপত্র দোতলায় আপনাদের রুমে রেখে এসেছি, খানিক পর এসে জানালো ড্রাইভার। অনিন্দ কোথায়? তিথি জিজ্ঞেস করল। স্যার এসেই নিজের অফিসে ঢুকে গেছেন। তিথি বুঝল বাড়ির মধ্যেই একটা অফিস আছে অনিন্দর। কিন্তু আর কেউ নেই এই বাড়িতে। কোনো কাজের লোকটোকও দেখতে পেল না তিথি। যাই হোক, দোতলায় রুমে এসে ঢুকে বেশ ভালো লাগলো তিথির। বিশাল বড় রুম। দেখেই বোঝা যাচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য অনেক টাকা খরচ করা হয়েছে। ঘুরে ঘুরে ভালো করে সব কিছু দেখল তিথি। তারপর নিজের জিনিসপত্র বার করে
একটা আলমারিতে গুছিয়ে রাখলো। খিদে পেয়ে গেছে। জামা কাপড় চেঞ্জ করে নিচে নেমে এলো সে। সন্ধে হয়ে এসেছে। নিচে এসে চারদিকে আলো জ্বালল তিথি। ঝলমল করে উঠল চারদিক। কিন্তু এত বড় বাড়িতে কেউ নেই। কেমন যেন খাঁ খাঁ করছে। এদিক ওদিক তাকাতে তাকাতে অনিন্দ এসে ঢুকলো। আমার জন্য এক কাপ কফি বানাও তো, আদেশের সুরে বলল অনিন্দ। তার বলার ধরনে গা জ্বলে গেলেও কিছু না বলে কিচেনে ঢুকলো তিথি। তারপর খুঁজে পেতে সব সামগ্রী বার করে কফি বানালো দুজনের জন্য। কোনো কাজের লোক নেই এ বাড়িতে? কফি খেতে খেতে জিজ্ঞেস করল তিথি। সকালে ঠিকে কাজের মেয়ে একজন আসবে, আর সারাদিন বাকি সব কাজ তুমি করবে। আমি চাই তুমি আমার জন্য নিজের হাতে রান্না করবে, আমার জামা কাপড় ধুয়ে দেবে, আয়রন করে দেবে, আমার যখন যা প্রয়োজন হবে হাতের কাছে জোগান দেবে তুমি। আমি বলতে চাইছি, একজন নর্মাল হাউসওয়াইফ যা যা কাজ করে সব করতে হবে তোমাকে। একটা কথা মনে রাখবে, টাইমের ব্যাপারে আমি ভীষণ পার্টিকুলার। সকাল 8:30টায় ব্রেকফাস্ট চাই আমার, আর লাঞ্চেও আমি বাড়ির খাবারই খাই। সুতরাং সেই বুঝে তোমার রুটিন তৈরি করে নাও তুমি। এক কথা যেন বারবার বলতে না হয়। বেশ কড়া গলায় আদেশ দিল অনিন্দ। তার কথা শুনে চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল তিথির। সে তো কখনো এত কাজ করেনি। কোনো রকমে কাজ চলার মতন একটু আধটু রান্না করতে পারে। অনিন্দ যে তাকে কষ্ট দেওয়ার জন্য এরকম করছে এটা তো পরিষ্কার। নিজেকে সংযত করে নিল তিথি। সেও কিছুতেই হার মানবে না। নির্বিকার থাকার চেষ্টা করে বলল, ঠিক আছে, মনে থাকবে। এমন সময় ফোন বেজে উঠল তিথির। ফোনটা রিসিভ করে অন্যদিকে চলে গেল সে। আর চোখে তিথির মুখের ভাব দেখে চোয়াল শক্ত হয়ে গেল অনিন্দর। আজ 3 দিন সে একটা জিনিস খেয়াল করেছে। একটা নির্দিষ্ট ফোন এলে তিথির চোখ মুখ কেমন উজ্জ্বল হয়ে ওঠে। অন্য সবার সঙ্গে সে অনিন্দর সামনে বসে কথা বললেও এই ফোনটা এলে সে উঠে চলে যায়। নিশ্চয়ই এটা তিথির বয়ফ্রেন্ডের ফোন। ভাবতেই বুকের মধ্যেটা কেমন করে উঠল অনিন্দর। এবার তাকে এই বয়ফ্রেন্ডটাকে খুঁজে বার করতে হবে। তিথি তার বিবাহিতা স্ত্রী। পরপুরুষের সঙ্গে কোনো রকম নষ্টামি সহ্য করবে না সে। অনেক ভেবেচিন্তে রাতে খিচুড়ি বানাতে শুরু করলো তিথি। সমস্ত সবজি কেটে সে যখন রান্না করছে, হঠাৎ পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরল অনিন্দ। চমকে ঘুরে দাঁড়িয়ে তাকে ঠেলে সরিয়ে দিল তিথি। এরকম করবেন না আপনি, ভীষণ খারাপ লাগে আমার। আপনার ছোঁয়ায় গা গুলিয়ে ওঠে আমার, মুখ বিকৃত করে বলল তিথি। একটু আগে হওয়ার রাগটা এখনো আছে তার মধ্যে। কিন্তু তিথি লক্ষ্য করল অনিন্দ যেন একটু কুঁকড়ে গেল। পরক্ষণেই আবার নিজেকে সংযত করে সে বলল, তাই যদি হয় তাহলে সেদিন আমি যখন তোমাকে কিস করলাম কেন জড়িয়ে ধরেছিলে আমাকে? ফুলশয্যার রাতের কথা মনে পড়ে গেল তিথির। একটুও না দমে সে বলল, মোটেও না, ওটা আপনার ভ্রম। আপনি সবসময় নিজের চিন্তা ভাবনা অন্যের ওপর চাপিয়ে দেন। আই হেট ইউ। এরপর আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল অনিন্দ। রাতে টেবিলে একসাথে খেতে বসলেও কেউ কারো সঙ্গে কথা বলল না তারা। রাতে বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে থাকলো তিথি। রাত যখন প্রায় 12টা, অনিন্দ বুঝতে পারল উল্টো দিকে ঘুরে কারো সাথে ফিসফিস করে কথা বলছে তিথি। গায়ের চাদরটা মাথা পর্যন্ত ঢাকা,
কিন্তু তাতে বাইরে থেকে আওয়াজ শুনতে কোনো অসুবিধে হচ্ছে না। তিথি বোধহয় ভেবেছে অনিন্দ ঘুমিয়ে পড়েছে, কিন্তু অনিন্দর কিছুতেই ঘুম আসছে না। কান খাড়া করে তিথির কথা শোনার চেষ্টা করল সে। কিছুক্ষণ শোনার পর অনিন্দর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তিথির যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বেশ গভীর সম্পর্ক ছিল সেটা তার কথায় স্পষ্ট। শুধু তাই নয়, তিথি এটাও তাকে বলল, যখনই অনিন্দ তাকে টাচ করে তখনই তার বয়ফ্রেন্ডের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তগুলো আরও বেশি করে মনে পড়তে থাকে। যে তিথিকে একদিন অনাঘ্রাতা ফুলের মতো পবিত্র মনে হয়েছিল, তাকেই হঠাৎ বড় বেশি মলিন আর বিরক্তিকর মনে হতে লাগলো অনিন্দর।